এলাম তো লাইভে চলে এলাম। শব্দ শোনা যাবে বা সাউন্ড নিয়ে প্রবলেম নেই, কারণ বহুবার করেছি, তাতে কোনো সমস্যা হয় না। প্রথম প্রথম বুঝতে পারতাম না, তাই জিজ্ঞেস করতাম যে শোনা যাচ্ছে কি যাচ্ছে না। আশা করি শোনা যাচ্ছে। তো লাইভে সরাসরি চলে আসি, অলরেডি 10 মিনিট লেট। আজকের মূল বিষয়বস্তু হচ্ছে এসএসসি 2025 কীভাবে সুরক্ষিত হতে পারে বা কি ওয়ে আউট আছে, সেই বিষয় নিয়েই কথা বলবো বা সেই বিষয় নিয়েই আলোচনা করব। তো সত্যিকারের যদি সমাধান চান বা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি একটা যে ধাক্কাটা আসছে আমাদের, সেটাকে যদি সত্যিকারের বাঁচাতে হয়, তাহলে কিভাবে পদ্ধতিতে এগোনো উচিত এবং শিক্ষার পরিকাঠামোকে যদি আমরা সত্যিকারে ধরতে হয়, অ্যাজ এ শিক্ষক হিসাবে সেটা আমাদের কি করা উচিত, সেটা নিয়েই আলোচনা। এবং এসএসসি 2025-এ যারা নতুন যারা উডবি টিচার হতে চাইছেন বা যারা শিক্ষকতার বিষয়ে আসতে চাইছেন, তারা কি করবেন এই মুহূর্তে, যে কেসে যেভাবে জর্জরিত এসএসসি মামলাগুলো, এসএসসি 2025-এর মামলাগুলো, সেক্ষেত্রে কি হতে পারে বা আমাদের রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি, সেই বিষয় নিয়ে একটা সামগ্রিক আলোচনা বা ছোট্ট করে একটা লাইভ ভিডিও করা। তার আগে একটা বিষয় বলতে চাইছি যে গণতন্ত্র, অধিকার, মর্যাদা এবং বিচার কোনোটাই হয়তো আমাদের অবয়া এখনও হয়তো সঠিকভাবে সমাধান হয়ে ওঠেনি। 2 বছর হয়ে যাওয়া সত্ত্বেও এই এখনও অবধি পশ্চিমবঙ্গে এর মাটিতে আমরা তার সমাধান এখনও খুঁজে পাইনি। সেটা আমাদের একটা সত্যিকারেরই দুঃখের বিষয়, বেদনার বিষয়। এবং সঙ্গে আমাদের যে এসএসসি 2016 শিক্ষক সমাজের প্রতি যে ধাক্কা, সেটারও সমাধান আসেনি। কিন্তু আমাদের যে এসএসসির যে 25-এর যে বিষয় এখন চলছে বা যেভাবে এগোচ্ছে, তাতে কিছু কথা বলার, যাতে এসএসসি 2025-এর আদৌ কি কোনো সলিউশন হতে পারে বা সলিউশন কি সত্যি আদৌ সম্ভব। যারা নতুন পরীক্ষার্থী বা যারা নতুন শিক্ষক হতে চলেছেন, তারা কি আদৌ সেই শিক্ষকতার জায়গায় পৌঁছাতে পারবেন? সরকার কি চাইছে বা সরকারের দৃষ্টিভঙ্গি, সেই বিষয় নিয়ে আমরা দু একটা কথা বলবো। অর্থাৎ ফ্রেশার যারা আছেন, তারা কি করণীয়, কি করলে অন্তত তারা চাকরিটা বাঁচাতে পারবে বা আদৌ নতুন চাকরিটা পাবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা। প্রথম কথা হচ্ছে 7 তারিখে সরকার সাবমিশন দিয়েছে, যেটা আমরা শুনতে পেলাম বা বুঝতে পারলাম যে তারা 25 নিয়েই এগোবে। 25-এ তাহলে কোনো বিষয় তাদের কোনো সমস্যা লাগছে না। এত সমস্যা থাকা সত্ত্বেও বা সমস্যা যেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম, সেগুলো সরকার মনে করছেন যে পুরাতন সরকার যারা ছিলেন, যে নিয়োগ পদ্ধতি চালু করেছিলেন, সেই নিয়োগের কোনো ত্রুটি নেই। এই সরকারও সেই নিয়োগ পদ্ধতিতেই এগোবেন। রিয়েলিটিটা বুঝতে হবে, সরকার কি চাইছে, আদৌ কি আমাদের সকলের সমাধান চাইছে। সেই বিষয়টা যদি আমরা পরিষ্কার করে বুঝতে না পারি, তাহলে কোনোভাবেই আমাদের নিজেদের সমস্যার সমাধান করতে পারবো না। এবার হচ্ছে সরকার বলছে যে এসএসসি 2025 নিয়ে এগোবেন। সেখানে ওবিসির সেই পরীক্ষাতে এসএসসি 2016-র শিক্ষক শিক্ষিকারা ছিল, যারা আনটেন্টেড, যাদেরকে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বলা হয়েছিল, তারা পরীক্ষায় বসেছিল। তারপরে সেই পরীক্ষার পদ্ধতি চলছে, যে ক্ষেত্রে যে পরীক্ষাটায় সুপ্রিম কোর্ট বলেছিল যাতে আনটেন্টেড টিচাররা যাতে বসতে পারে, সেরকম একটা পদ্ধতি করুন যাতে তারা তাদের পুরনো চাকরি ফেরত পেতে পারে। সেই ব্যবস্থার জন্য একটা পরীক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে আসতে বলা হয়েছিল। কিন্তু 25-এর একটা পরীক্ষা আয়োজন হয়েছে এবং সেক্ষেত্রে 2016 যে ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিগুলোকে আপ অ্যান্ড ডাউন করা হয়েছে, কমানো হয়েছে অনেক বিষয়ের ক্ষেত্রে, অনেক বিষয়ে উঠেও গেছে। সেক্ষেত্রে সেই ভ্যাকেন্সিতে সেই শিক্ষক বসতে পারেননি, এই ঘটনাও ঘটেছে। তা সত্ত্বেও বিভিন্ন রকম কেস হয়ে রয়েছে এবং সবথেকে মেন জটিল কেস হচ্ছে ওবিসি কেস বা ওবিসি সংক্রান্ত যে কেস, যে মামলা চলছে, তার সমস্যার সমাধান সঠিকভাবে কিন্তু হয়ে ওঠেনি। 7%, 14%, 17% ছিল, সেটাকে 7 না 17, সেই বিষয়টা নিয়ে একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে। তো অলরেডি তারা 7% নিয়েই হয়তো এগোবে এবং সেই জটিলতা কাটিয়ে হয়তো তারা 2025 নিয়ে এগোবেন। কিন্তু সত্যিকারের 2025 7% নিয়ে এগোলে
এসএসসি 2016 ওবিসি যারা 17% মধ্যে ছিলেন, বাকি যারা 10% বাইরে চলে গেলেন, তারা কি ছেড়ে দেবে? আলটিমেটলি এসএসসি বা সরকার 2025-এর সলিউশন চাইছে না, কোনো না কোনোভাবে আপনাদেরকে বা আমাদেরকে যারা ইন সার্ভিস টিচার আছে তাদেরকে কোনো জটিল সমীকরণের মধ্যে ঠেলে দিচ্ছে। এই বিষয়টাকে বুঝতে হবে। সঠিকভাবে যদি সত্যি আমরা চাকরি পেতে চাই বা সবাই যদি একসাথে মিলে যদি শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থাটাকে যদি শোধরাতে চাই, তাহলে কিন্তু আমাদের সঠিক পদ্ধতিতেই এগোতে হবে। এমন তো নয় যে কেস করতে করতে এটাকেও 2025টাও কেসের জর্জরিত হয়ে উড়ে গেল। এবং যারা চাকরি পাবেন না তারাও তো কেস করে আছেন কোনো না কোনো বিষয় নিয়ে, তাদের বিষয়গুলোকে তুলে ধরে। তারাও কি ছেড়ে কথা বলবে? যারা দীর্ঘ 7 বছর ধরে চাকরি করেছে বা করে এসেছেন বা এখনও করছেন, তারা যদি চাকরি না পায়, তারা যদি তাদের দোষটা যদি ধরতে না পারেন, তাহলে 25-এর ক্ষেত্রে কি তারা কি ছেড়ে কথা বলবেন? না, তারা কোনো কেস করবেন না, তারা জটিলতা তৈরি করবেন, অবশ্যই করবেন। তাহলে এই 2025 কোনোভাবেই সলিউশনের রাস্তায় আসুক, সেটা সরকার বা এসএসসি আদৌ চাইছে? এই প্রশ্নগুলোকে ভাবতে হবে। আদৌ কি শিক্ষক নিয়োগের বিষয়ে কি খুব গুরুত্ব দিচ্ছে? এই বিষয়ে প্রশ্নগুলো আসছে। এর সঠিক সমাধান কি হতে পারে? এর সঠিক সমাধান এসএসসি 2016-র সমাধান না করে 2025-এর সমাধান করা কখনোই সম্ভব নয়। এসএসসি 2016-র সমাধান মানে সেক্ষেত্রে যারা চাকরি করতেন, যারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের, তাদের প্রপার সলিউশন যদি না আসে, 25 কখনোই কিন্তু সেফ নয়। তাহলে আমাদের এমন একটা রাস্তা খুঁজতে হবে বা এমন একটা রাস্তা খুঁজে বের করতে হবে, তাতে এসএসসি যাতে সেই বিষয়ে ভাবনা চিন্তা করে এবং যে যত নিয়োগ প্রক্রিয়া করবে বলেছেন বা বিভিন্ন শিক্ষক নিয়োগ করবেন বলছেন, সেই সংখ্যাটা যেন সম্পূর্ণভাবে তারা করে উঠতে পারেন। তাতে পশ্চিমবঙ্গের শিক্ষার ক্ষেত্রে একটা ভালো দিক যে প্রচুর শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্কুলের যাবে বা বিভিন্ন মফস্বলের যে স্কুলগুলো আছে সেগুলো বিভিন্ন শিক্ষক শিক্ষিকা পাবে। এখন যদি মনে করেন যে এসএসসির 2016-এর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যোগ্যদেরকে সরিয়ে দিয়ে ফ্রেশাররা পুরো সিটটাই দখল করবেন, এটা রিয়েলিটি নয়, এটা বাস্তব নয়। তাতে সমস্যা বাড়বে, কমবে না। কখনোই আপনারা আপনাদের সমস্যার সমাধান পাবেন না। তাহলে কি করণীয় বা কি করা যেতে পারে? এই মুহূর্তে যদি সত্যিকারেরই যদি ফ্রেশাররা চাকরি করতে চান বা 2025টাকে বাঁচাতে চান, তাহলে আপনার সবসময় আপনার সলিউশন খোঁজা উচিত। বিধ্বংসী কথাবার্তা বলে উড়িয়ে দেবেন ভেবে আপনি পারবেন না। আর যদি পারলে সেক্ষেত্রে আপনার সমস্যাই হবে, আমাদের কিছু সমস্যা হবে না, বা এসএসসি 2016 যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছে তাদের সমস্যা হবে না। কি চাইছে সরকার? কি চাইছে সরকার? আদৌ কি 25 চাইছে? এই প্রশ্নটা কিন্তু খুব কঠিন। এই প্রশ্নটা হয়তো বুঝতে পারছেন না। আপনার সাথে যারা বিভিন্ন টিম ঘোরাফেরা করছে তারা হয়তো আপনাকে বলছে আপনার পাশে আছি, কিন্তু আদৌ তারা 25-এর ক্ষতি করে বসতে পারে। আপনি কিন্তু কোনোভাবেই সলিউশন পাবেন না। আমরা চাই সকলে মিলে চাকরি করুন। যারা এসএসসি 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন তাদের সমাধান করুন, করার পরে আপনারা 25-এর পরীক্ষা পদ্ধতি থেকে এগিয়ে নিয়ে যান, তাতে কোনো সমস্যা নেই। সেটা একমাত্র করা সম্ভব যদি ইন সার্ভিস টিচার্স আর ফ্রেশাররা যদি একই গ্রাউন্ডে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারে, তাহলে 25-এর পরীক্ষাটাও থাকা সম্ভব। সেখান থেকে তারাও তাদের সলিউশন খুঁজে পেতে পারবে ফ্রেশাররা, এবং তারা চাকরি করতে পারবেন। তাদের আইনি জটিলতার মধ্যে পড়তে হবে না। এখানে দাঁড়িয়ে শুধু একটাই দাবি করা উচিত, সুপ্রিম কোর্টের রেসপেক্টে, সুপ্রিম কোর্ট যে এফোসেড ভ্যাকেন্সি বা ফ্রোজেন ভ্যাকেন্সির রেসপেক্টে যে পরীক্ষাটা নিতে বলেছিল এসএসসি 16 ক্যান্ডিডেটদের, সেই সিটের রেসপেক্টে 16কে আলাদা করুন, এই দাবিটা তুলুন। আর বাকি সিটগুলোতে ফ্রেশাররা তাদের
সেই সিটে কম্পিটিশন করুন। তাহলে সুপ্রিম কোর্টের মান্যতা বা সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেশন হবে না। সেক্ষেত্রে এসএসসি 2016 শিক্ষক শিক্ষিকারা তাদের পুরনো ভ্যাকেন্সিতে ফিরে যেতে পারবে, সেখানে তাদের কাট অফ অনেক নিচে নেমে যাবে। সেক্ষেত্রে কম্পিটিশনের একটা সেই ডামাডোলের মধ্যে পড়তে হবে না। তারপরেও যদি কিছু সমস্যা থেকে থাকে সেগুলো কোর্টের মাধ্যম দিয়ে সহজেই সমস্যার সমাধান করা যেতে পারে। এতে কি হবে? এতে দুপক্ষই, অর্থাৎ এসএসসি 2016 ইন সার্ভিস টিচাররাও সমস্যার সমাধান হয়ে যাবে, আর ফ্রেশার যারা আছেন তারা তাদের ফ্রেশ ভ্যাকেন্সিতে নিয়োগ পেলে তাদের জীবনের জটিলতা বাড়বে না, কোনো সমস্যাই আর হবে না। এই সমাধান যদি আপনারা মেনে না নেন তাহলে 25-এ কোনোভাবেই টিকবে না। আমি আমার ব্যক্তিগত চিন্তাধারা থেকেই বলছি, যেভাবে কেস চলছে এবং সরকার আপনাকে এভাবেই বোঝাবে বা এটাই হয়তো হতে চলেছে যে কোর্ট ডিসমিস করে দিয়েছে, আমার কিছু করার নেই, এই কথাটা যেন কোনোভাবেই আপনাদের শুনতে না হয়। আর কোনোভাবে যদি আমরা যারা এসএসসি 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমরা যদি আমাদের সলিউশন টেনে নিতে পারি আর আপনাদের এই জটিলতাগুলো যদি চলতে থাকে, তাহলে 25টা কোনোভাবেই আর বাঁচবে না, সেটা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। এইগুলো আপনারা বুঝুন। এইগুলো যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা আপনাদের সমস্যার সমাধান কখনোই করতে পারবেন না। তাই সেপারেট প্যানেল এসএসসি 2016-কে আলাদা করতে বলুন, এবং এসএসসির যারা নতুন ফ্রেশার আছেন তারা তাদের নতুন ভ্যাকেন্সিতে আপনারা সেখানে চলে যান বা সেইটা থেকেই দাবি করুন, অর্থাৎ সেপারেট প্যানেল। 16-র আলাদা প্যানেল, 25-এর আলাদা প্যানেল। কোর্টকে সেই বিষয়ে যদি ফ্রেশাররা এবং ইন সার্ভিস টিচাররা একভাবে একসাথে যে কেসগুলো করা আছে সেই কেসগুলো দাবি একই রকমভাবে রাখতে না পারেন, তাহলে 25-এর চাকরি কেউ পাবেন না, 25-এর নিয়োগ হবে বলে সন্দেহ আছে। প্রিভিয়ার দীর্ঘদিন হয়ে গেছে, প্রিভিয়ার পুলিশ ভেরিফিকেশান সেই জানুয়ারি মাসে হয়ে গেছে, এখনও অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে না। তাহলে এমন কি জটিলতা আছে হয়তো সেই সলিউশন খুঁজে পাচ্ছে না। বিভিন্ন কেসগুলো যেগুলো অভিজিৎ সাধুকা করে রেখেছেন, জানুয়ারি মাসে ওঠার পরে এফিডেভিট দেওয়ার কথা বলেছেন সরকার, এখনও অবধি সেই এফিডেভিট পুরনো সরকার দিতে পারেনি, নতুন সরকার এখন এফিডেভিট দিতে পারছে না। তার মানে সরকার তার সলিউশন খুঁজে পায়নি, তাই জন্য দিতে পারছে না। 7 তারিখের আন্দোলনে যারা সবাই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের থেকে সেভ করবার জন্য বা রক্ষা করবার জন্য পথে নেমেছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন। এবং যেটুকু আমরা খবর পেয়েছি সেদিনকে 7 তারিখে 7ই আগস্ট টোটাল আমাদের জমায়েত প্রায় 6,500 থেকে 7,000, 7,500ও হতে পারে এটা ছিল, এবং বিভিন্ন সংগঠন থেকে সবাই এসেছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে শিক্ষার ক্ষেত্রে যে আপনারা যে আমাদের সাথে ছিলেন বা এই লড়াইটা যে সকলের লড়াই, শিক্ষার স্বার্থে এই লড়াই, সেটা বোঝানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই পাশে থাকবেন এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শক্ত করে ধরবার জন্য সিনিয়র টিচাররা যারা আমাদের বিভিন্ন স্কুলে রয়েছেন বা যারা আমাদের স্কুলের সিনিয়র মোস্ট টিচাররা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। লড়াই একসাথে করতে হবে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে সঠিক রাস্তায় রাখবার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। প্রকৃত যোগ্যদের পাশে যদি না থাকতে পারেন, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে খুব কঠিন অবস্থার মধ্যে আমরা আছি। এবং বেসরকারিকরণের কোনো প্রচেষ্টা চলছে কিনা সে বিষয়ে কিন্তু আমাদেরকে শক্তভাবে সবাইকে একত্রিতভাবে ভাবনা চিন্তা করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। এবং আমরা যেভাবে কাজ করছি সবাই মিলে যদি একসাথে লড়াই না করতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আরও কঠিন পরিস্থিতি এসে দাঁড়াবে, এটা বলে মনে হয় আমার। আপনারা যেভাবে আমাদের পাশে আছেন এবং পরবর্তী আমরা আবার হয়তো পথে নামব, আমাদেরকে এভাবেই সাপোর্ট করবেন। আর আরেকটা বিষয় যেটা বলার আছে, যে আপনারা কিন্তু একটু ভাবনা চিন্তা করবেন। মানে অভিজিৎ সাধুকার কেসে যে এফিডেভিটগুলোকে সরকার দিতে বলেছে, মানে কোর্ট সরকারকে দিতে বলেছে, সরকার এখনও দিতে পারেনি। 7 তারিখের আন্দোলনে আমাদের দাবি কী ছিল? যে প্রকৃত যোগ্যদেরকে ফেরান। এবার প্রকৃত যোগ্য কারা সেই বিচার বিশ্লেষণ কিন্তু আমরা শিক্ষকরা করব না,
একটা ভালো সরকার বা নতুন সরকার, তার দৃষ্টিভঙ্গি, তার মানসিকতা, তার চিন্তাধারার উপরে ডিপেন্ড করবে তিনি কতটা যোগ্য বলে মনে করবেন, কাদেরকে যোগ্য বলে মনে করবেন। আমি যদি বলি ওয়েটিংয়ের এত অবধি যোগ্য, আপনি কি সেটা বিশ্বাস করবেন? সেটা সরকার সেই রেসপন্সিবিলিটি, সেই দায়িত্ব নেবে, সরকার বুঝে নেবে যে যোগ্য কারা। কেউ না কেউ তো ফার্স্ট সারিতে এসে উঠেছিল, যে পরীক্ষা দেয়নি তার র্যাঙ্ক ফার্স্ট হয়ে গেছিলো, তাহলে কেউ তো পিছিয়ে গেছিলো, তো তিনিও তো যোগ্য ছিলেন। এই বিষয়গুলো আমরা এইভাবে বলবো না, আমরা বলবো প্রকৃত যোগ্যদের ফেরান, তবেই শিক্ষার প্রকৃত মান ডেভেলপ করবে বা উন্নতি করবে। এটা সরকার, তিনি চিন্তা করুন তিনি কোন পথে এগিয়ে প্রকৃত যোগ্যদেরকে সঠিক রাস্তা দেখাবে বা তাদেরকে বাঁচাবে। এটা যদি করতে পারেন আমাদের সরকার, নতুন সরকার, তাহলে সবার দৃষ্টিভঙ্গি এবং সবার মানে চিন্তাধারা এই সরকারের প্রতি আরও বেশি বাড়বে এবং সরকারকে আমরা প্রতি আশাবাদী যে তারা ঠিক আমাদের সঠিক রাস্তা দেখাবেন এবং তারা বহু কাজ সঠিকভাবে করছেন এবং করেও দেখিয়েছেন এবং যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন হয়তো তার রেসপেক্টে কাজ চলছে, হয়তো করছেন, হয়তো আমরা বুঝতে পারছি না। তাই আমরা শুধু রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের সাথে আলোচনায় বসুক। আমরা 7 তারিখের আন্দোলনের অবস্থান বিক্ষোভে আমরা সামিল হয়েছিলাম। যদি কোনো কারণবশত সন্ধেবেলায় সিএমের কাছ থেকে যদি একটা বার্তাই আসতো, ভিডিও বার্তা, যে তোমরা চিন্তা করো না, তোমরা ওয়েট করো, আমি দেখছি, তাহলে কি আমরা আর ওখানে বসে থাকতাম? আমাদের তো বসার দরকার নেই, আমাদের রাস্তা দখল করার তো দরকার নেই। এই শিক্ষকরা রাস্তায় কেন, এই প্রশ্নটা কেন আজ অবধি আমাদের করতে হবে? আমরা কেন রাস্তায় নামবো? কেন আমাদের রাস্তায় নামতে হচ্ছে? যত তাড়াতাড়ি আপনারা সলিউশন আনবেন, আশা করছি এসএসসি 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা যাতে স্কুলে ফিরে যেতে পারে এবং সবাইকে ফেরাতে হবে, যারা প্রকৃত যোগ্য তাদেরকে ফেরাতে হবে। এই অ্যাকাউন্টেবিলিটি কার? সরকার যদি 7 বছর যারা সরকারি কর্মীদের অ্যাকাউন্টেবিলিটির কথা যদি না ভাবে, তাহলে ফ্রেশারদের কথা থোড়াই ভাববে? সেটা ফ্রেশারদেরকে বুঝতে হবে। তাহলে 7 বছর আমরা সরকারি চাকরি করেছি, গভর্নমেন্ট এমপ্লয়ীদের প্রতি সরকারের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? দীর্ঘদিন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, বিশেষ করে শিক্ষাকর্মীরা 17 মাস স্যালারি পায় না, তাদের সার্ভিস কন্টিনিউশন তো হয়েই গেল বাদ। আর আপনারা যে সার্ভিস করছেন সেটা সার্ভিস না, ওটা হচ্ছে লেবার মিস্ত্রির কাজ চলছে আমাদের, মানে নো ওয়ার্ক নো পে। আমরা জাস্ট একটা অনারিয়াম পাচ্ছি, আমাদের কন্টিনিউশনস পাবেন না আপনারা। প্রকৃত শ্রমিক ফিরে আসলেই তবেই আমাদের চাকরি ফিরে পাওয়া, লড়াইটা সঠিক লড়াই করে সঠিকভাবে আমরা ফিরে আসতে পারবো। আমাদের এদিকেই লক্ষ্য হওয়া উচিত, প্রকৃত যোগ্যদের আপনারা ফেরান এবং আমরা যে প্রকৃত যোগ্য ছিলাম সেটা সমাজের কাছে তুলে ধরতে হবে এবং দরকার পড়লে প্রয়োজনীয় তথ্য হাইকোর্টের কাছে দিতে হবে। সব তথ্য হয়তো আপনাদের কাছে আছে, হয়তো বা আপনারা দেখুন। বিভিন্ন কেস দেখছি, 7 তারিখে বিভিন্ন কেস দেখলাম যেগুলো সুপ্রিম কোর্ট অলরেডি খারিজ করে দিয়েছে বা বলছে দরকার নেই। সেই কেসগুলো যদি নতুন করে আবার সিঙ্গেল বেঞ্চে যদি শোনা হয় বা শুনবেন বলে যদি দাবি করেন, তাহলে ওয়েমার তো প্রকাশিত হয়েছে, নতুন করে তো আমরা ওয়েমার পেয়েছি, তাহলে সেই ওয়েমারের ভিত্তিতে কেস রিওপেনের দাবি সরকার করুক, যাক, প্রকৃত যোগ্যদের ফিরিয়ে আনুক, এটাই আমাদের দাবি। তাই যোগ্যদের ফেরান, এটাই আমাদের বলার বিষয়। এবং আর যারা ফ্রেশার আছেন তারা যদি সত্যিকারের 25টাকে ফিরে পেতে চান অথবা 25-এর চাকরিটা যদি করতে চান, প্যানেল সেপারেশনের দাবিতে থাকুন, না হলে কারোর চাকরি সম্ভব হবে না। এটা আমার ব্যক্তিগত মত এবং সরকারও হয়তো আমাদের সহযোগিতা করবে যদি সবাই একই দাবিতে একই জায়গায় দাঁড়াতে পারি। প্যানেল সেগ্রিগেশন, এসএসসি 2016 শিক্ষকদেরকে আলাদা করুন এবং ফ্রেশাররা তাদের সিটগুলো নিয়ে আলাদা হয়ে যান। এছাড়া আর কোনো সলিউশন আছে বলে মনে হয় না। আর যত কেস হবে তত নিয়োগের জটিলতা বাড়বে, কমবে না। এটুকুই বলার ছিল। আর এভাবেই যদি আমরা এগোই তাহলে সঠিকভাবে সবাই ফিরে আসতে পারবো এবং বিভিন্ন গ্রাম অঞ্চল বা শহর অঞ্চল, বিভিন্ন অঞ্চলের যে স্কুল প্রতিষ্ঠানগুলিতে প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ হবে এই আশা রেখে এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সঠিক জায়গায় আমরা তৈরি করতে পারবো বা তার সঠিক মূল্যায়ন পাবে এবং যোগ্যদের সঠিক মূল্যায়ন হবে, এই আশা রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। সবাইকে এই লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।